ऐसे में ओटो কেমন ভালো এমনি চিংড়ি ফ্রাই। হে গুড মর্নিং। এখন বাজে 5:20, সকাল 5:20 বাজে। 5টার সময় বেরোনোর কথা, আমরা অলমোস্ট লেট। এত ঠান্ডা পড়েছে কি করব। আর আমরা কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো। ভীষণ আজকে এনজয় করবো যে ট্রিপটা যাচ্ছে। আর বলে রাখি, এটা আমাদের অ্যানিভার্সারি পার্ট 3 সেলিব্রেট করতে যাচ্ছে। আর বাকি 3 বছর সেলিব্রেট করবো না ভেবে রেখে দিয়েছি, কারণ অ্যানিভার্সারি এতদিন ধরে চলছে। মানে সবাই লেগ পুল করবে যে মানুষের অ্যানিভার্সারি একদিন হয়, 3-4 দিন ধরে কাদের চলে রে। তো সেটার জন্য হোয়াট এভার অনেক মজা হবে, অনেক ফান হবে, এবং সারা জার্নিটা তোমাদের সাথে শেয়ার করবো আমরা কি করছি না করছি। তো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকো। মোটামুটি আমার ঘরের এই অবস্থাটা একবার দেখে নাও। মানে আমি যখন রেডি হই আমার ঘরের অবস্থাটা ঠিক এই থাকে, আর এই অবস্থায় আমি বেরিয়ে যাব। কিন্তু এসে দেখবো ঘরটা পুরো টিপটপ হয়ে গেছে ডিউ টু মামনির ম্যাজিক। তো চলো বেরোনো যাক। এই যে আমাদের একটাই ব্যাগ নিয়েছি, আর আমার এই ছোটো একটা ব্যাগ, আর এই আমার এই কোমরের এই যে পার্সটা, এটা আমার সাথে সাথে সবসময় থাকে আমি যখনই যেখানে যাই। তো চলো চলে এসেছি, ভাবলাম একটু চা খাওয়া যাক। তো এই চায়ের দোকানটা মানে রাস্তার দোকানে, এই যে বিভিন্ন চায়ের দোকান তোমরা দেখতেই পাবে কোলাঘাট যাওয়ার রাস্তায় পরে। তো আমরা এই দোকানটা সিলেক্ট করলাম এবং চা খেতে এলাম। গরম গরম চাটা শীতকালে যা না লাগে না সকাল সকাল। চাটা খুব ভালো ছিল। চাটা খেয়ে গেলাম সেরে বেঙ্গলে ব্রেকফাস্ট করার জন্য। তো ওখানে আমরা অনেকক্ষণ ধরে ডিসাইড করছিলাম কী খাবো, কারণ সকাল 7টা 7:30টার সময় ব্রেকফাস্ট করতে পরোটা একটু চাপিয়ে ছিল। মানে অন্য কিছু তেলের কিছু খেয়ে নিলে, মানে ফ্রাইড কিছু, সারাদিনটা শরীরটা খারাপ লাগতে পারে, কারণ গ্যাস অম্বল হয়ে যেতে পারে। তো তাই জন্য আমরা অনেক ডিসাইডের পর ভাবলাম বাটার টোস্ট খাই আর ডিমের পোচ খাই। তো আমাদের ব্রেকফাস্ট এসেই গেছে, আর এখানে আমরা খাচ্ছি। তো খাবারটা খুব একটা ভালো বানায়নি। আগে সেরে বেঙ্গলের খাবারের কোয়ালিটি অনেক ভালো ছিল, জানি না সকাল সকাল বলে কিনা। তো তারপরেই আমরা ভাবলাম একটু রাস্তা আসার পর একটু ডাব খাওয়া যাক, কারণ দীঘা, মন্দারমণি, তাজপুর যেখানেই যাও না কেন উইদাউট ডাব জার্নিটা ঠিক ইনকমপ্লিট থাকে, তাই না? তো সবাই সকালবেলা একটা করে ডাব নিয়েছিলাম। ডাবের জলটা প্রচণ্ড ঠান্ডা ছিল, বিশ্বাস করো, মনে হচ্ছে ফ্রিজ থেকে ডাবটা বার করে খাচ্ছি। তো তারপর ডাব খাওয়ার পর আবার গাড়িতে আমরা উঠে পড়েছি। অ্যান্ড দেন এবারে অ্যাকচুয়াল আমাদের রাস্তাটা শুরু হয়েছে দীঘার পথে। যদিও আমরা দীঘা বা মন্দারমণি কোনোটাতেই যাচ্ছি না, আমরা যাচ্ছি তাজপুর। আর আমার এটা ফার্স্ট টাইম তাজপুর যাওয়া, মানে তাজপুরে স্টে করাটা। আমি মন্দারমণিতে স্টে করেছি, দীঘাতে স্টে করেছি, বাট তাজপুরে কখনোই স্টে করিনি। এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর। আর এখন যারা রিসেন্টলি দীঘা গেছো বা মন্দারমণি গেছো বা তাজপুর গেছো, তারা কিন্তু বুঝতেই পারবে রাস্তাগুলো কতটা ডেভেলপড হয়েছে। প্রত্যেকটা রাস্তা ভালো হয়ে গেছে, এখন কিন্তু জার্নি করার আর কোনো কষ্টই নেই। আর এই তাজপুরে ঢোকার যে রাস্তাটা না, আমার ভীষণ ভালো লাগছিলো। বেশ দুধারে মানে জল টাইপের ছিল, আর বাগান টাইপের ছিল, খুব ভালো লাগছিলো। অ্যান্ড দেন দেখো এই হচ্ছে আমাদের কটেজ চলে এসেছে। কটেজ বলবো না, এটা হচ্ছে লেক ভিউ গ্রিন রিসর্ট আমাদের রিসর্টটার নাম। আর আমরা যেহেতু স্যাটারডে সানডে করে গেছি, হিউজ লোক গেছিলো, মারাত্মক ভিড় ছিল, বিশ্বাস করো। মানে একটা রুমও মানে ফাঁকা ছিল না। আর এখানের এরিয়াটা অনেকটা বড়। মানে আমি অনেক রিসর্ট কটেজ বা তোমরাও হয়তো গিয়ে থেকে থাকবে, কিন্তু এই রিসর্টটা তুমি হাঁটতে হাঁটতে তোমার পা ব্যথা হয়ে যাবে, কিন্তু শেষ হবে না। 40টা প্রায় রুম রয়েছে। আর এখানে মানে সুপার ডিলাক্স থেকে নর্মাল রুম সমস্ত কিছুই রয়েছে। ভেতরে সুইমিং পুল, লেক, পার্ক, গার্ডেন, কি নেই, কিচেন, সমস্ত কিছু আলাদা আলাদা সেপারেট রয়েছে। ভীষণ বড় একটা এরিয়া নিয়ে। মানে তুমি যদি ফ্যামিলি নিয়ে যাও তোমার তো টাইম কেটেই যাবে, এবং তুমি যদি বন্ধুদের সাথে যাও, ওখানে অনেক রকম বসার জায়গা, প্রাইভেট জায়গা করা রয়েছে, তুমি বসে মজা করতে পারো। আর দেখতে পাচ্ছ সুইমিং পুলও রয়েছে। যদিও শীতকাল ছিল বলে ঠান্ডা জল থাকবে, তার জন্য আমি নামিনি। আর কন্টিনিউয়াসলি গান বাজছিল। এখানে বনফায়ারের সিস্টেম করা রয়েছে, রাত্রিবেলা বনফায়ার করতে পারো। ভেতরে বোট রয়েছিল, বোটটা যদি একটু আন্ডার মেনটেনেন্স ছিল, কাজ কিছু চলছিল, তাই জন্য চলছিল না। বাট এখানে সমস্ত কিছু অ্যাক্টিভিটিস করার মতো কিন্তু রয়েছে, যেখানে তোমার একটুও বোর হবে না। আর ফ্যামিলি নিয়ে আসার পক্ষে তো ভীষণ ভালো। বিভিন্ন রিসর্ট থাকে যেখানে খুব ছোট এরিয়ার মধ্যে, কিন্তু এখানে তোমার এরিয়াটা ভীষণ বড়। আর
এই যে বললাম মানে এত অ্যাক্টিভিটিস রয়েছে, তোমার এপাশ ওপাশ ঘুরতে ঘুরতে বা গাছপালা দেখতে প্রকৃতি দেখতে দেখতেই সময় কেটে যাবে। তো আমরা এসে আগে রুমে ঢোকার আগে আমি এপাশে দোল্লা টোল্লা চাপছিলাম, তো তারপরে আমি এদিক ওদিক ভিডিও করছিলাম, কারণ তোমাদের পুরো প্রপার্টিটা দেখানোর জন্য। তোমরা যদি নেক্সট টাইম কেউ তাজপুরে আসো, স্টে করবো ভাবো, তো দেন তাজপুরে এই রিসর্টটাতে কিন্তু একবার চেক আউট করতেই পারো। তবে আমি এটাও বলবো যে এখানকার সার্ভিস যে খুব একটা ভালো সেটাও বলবো না, কিন্তু এখানকার অ্যাম্বিয়েন্সটা আমার ভালো লেগেছে। সার্ভিসের তুলনায় অ্যাম্বিয়েন্সটা কিন্তু সুন্দর, মানে তুমি তোমার নিজস্ব অনেকটা সময় কাটাতে পারবে। অনেক সময় রিসর্ট গেলাম মানে রিসর্টের রুমের ভেতরে বসেই টাইম কেটে গেল, এরকম না, তুমি এপাশ ওপাশ ঘুরে বেরিয়ে ভালো করে নিজের মতো করে টাইম স্পেন্ড করতে পারবে, নিজের মনের মানুষের সাথে, ফ্যামিলির সাথে ভালোভাবে টাইম স্পেন্ড করতে পারবে। অ্যান্ড দেখে নাও তোমাদের রুম ট্যুরটা আমি দিয়ে দিই। এখানে দিদিভাই রুম ট্যুরটা দিচ্ছে। তো আমাদের পাশাপাশি রুম ছিল, রুমগুলো কিন্তু কটেজের মতো আলাদা আলাদা ছিল। রুমগুলো ভালোই স্পেসিয়াস ছিল, আমাদের ডবল বেডেড রুম নিয়েছিলাম, যদিও এসিটা কোনোই কাজে লাগবে না, শীতকাল ছিল। আর এখানে সোফা বলো, ওয়ার্ড্রব বলো, সাইড টেবিল বলো, সমস্ত কিছুই প্রোভাইড করেছিল। আর সোফাটা কিন্তু দিয়েছিল বেশ ভালোই ছিল, কারণ আমরা কিন্তু একটা রুমে 4 জন বসেও আড্ডা মারতে পারবো, মানে যারা ফ্যামিলি নিয়ে যাবে। অ্যান্ড দেন তোমাদের ওয়াশরুমটাও একবার দেখিনি, ওয়াশরুমটা ভালো স্পেসিয়াস ছিল, মানে টিভিও রাখা ছিল। টিভি যদিও কোনো কাজে লাগবে না, বাট টিভিও রাখা ছিল। ওয়াশরুমটা বেশ স্পেসিয়াস ছিল। রুমটা জানো তো স্ট্রাকচারটা টাইপ অফ রাউন্ড শেপের, মানে এরকম স্কোয়ার শেপের রুমটা না, যেটা আমার খুব পছন্দ হয়েছিল। অ্যান্ড রুমটা বেশিরভাগটাই কাঁচ দিয়ে মানে ইয়ে করা ছিল, ঢাকা ছিল, যেখানে তুমি কার্টেন সরালেই কিন্তু বাইরের নেচার ভিউটা পেয়ে যাবে। দেন আমরা রুমের মধ্যে ব্যাগ ট্যাগ রেখে বেরিয়ে গেছিলাম যে সি বিচের উদ্দেশ্যে। অ্যান্ড দেন এখানে কিন্তু ওয়েদারটা একদমই ঠান্ডা ছিল না, মানে নাতিশীতোষ্ণ ওয়েদার ছিল, আর বেলার দিকে কিন্তু গরমই লাগছিলো। আমি একটা সোয়েট শার্ট পরেছিলাম, কিন্তু আমার গরম হচ্ছিল আবার ঠান্ডাও লাগছিলো, এই ভেবেই পরেছিলাম। ফাইনালি ওই আর কি, শীতকাল পরে থাকাই ভালো, একটু গরম হলে কষ্ট করে সহ্য করে নেওয়া যাবে, কিন্তু পরে থাকাই ভালো। দেন আমরা এবারে বেরোচ্ছি, মানে গাড়িতে আবার করে উঠছি। আমাদের কটেজ থেকে হচ্ছে আমাদের মানে সি বিচটা বেশি দূরে না, মানে 5-7 মিনিটের ডিস্টেন্স। তো আমরা গাড়িতে এবারে উঠে পড়লাম, এবারে যাচ্ছি সি বিচের উদ্দেশ্যে। অ্যান্ড দেন এখানে দেখো এরকম পুরো গোটা মুরগি ওজন করে তোমাকে রান্না করে দেবে। আমরা এখানে লাঞ্চ করতে ভেবেছিলাম, গোটা মুরগি ওজন করে দিলে রান্না করে দেয়। তো আমরা এখানে সাইডে এসেছি, ফিশ খাবো না এটা তো হতে পারে, মাছ খেতে হচ্ছে। এখানে আমরা 2 কিলো 200 ভালোবাসি। আমার হাজব্যান্ড খায় না খুব একটা, কিন্তু অর্ধবটা আমি দিদিভাই 4 জনেই মাছ খেতে খুব ভালোবাসি, তাই অনেকগুলো মাছ নিয়ে নিয়েছিলাম। গুড়চাউলি মাছ, চিংড়ি মাছ, ক্র্যাব খেতে পার্সোনালি আমি ভীষণ ভালোবাসি। তো এখানে সব মানে তোমাকে টাটকা টাটকা কিনে এখানে রান্না করে দেয় এরা। আর এই দেখো বিচের সাইডে এরকম কাঠ দিয়ে এরকম আটচালা টাইপের করা রয়েছে, অনেক যতদূর চোখ যাবে ততদূর করা রয়েছে। তো এখানে বসে তো ওরা মাসি রান্না করে দেবে, এবং বা যে দিদিকে বা দাদাদের দোকান থাকবে তারা রান্না করে দেয়, এবং তুমি ওইগুলো টেস্ট মানে এনজয় করতে করতে কিন্তু সমুদ্র দেখতে পারবে, যেটা বেশ ভালো লাগছিলো। আর রান্নাগুলো কিন্তু প্রত্যেকটা অসাধারণ হয়েছিল, বেশ ঝাল ঝাল টাইপের। অ্যান্ড দেন দেখো রাত মানে একটু সন্ধ্যেবেলার দিকে হচ্ছে আমি এই ভিউজটা নিচ্ছিলাম, তো এইরকম টাইপের দেখতে লাগে ইভিনিংয়ের দিকে, বেশ লাইট টাইট জ্বালিয়ে দেয়। অ্যান্ড এই দেখো কিরকম কটেজগুলো মানে আটচালা টাইপের করা হয়েছে, এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। আমি ফার্স্ট টাইম যেহেতু এলাম। দেন তারপর আবার চলে গেছিলাম আমাদের রিসর্টে, আর রিসর্টটা রাত্রিবেলা ঠিক এরকম দেখতে লাগছিলো। এত বড় রিসর্ট, বিশ্বাস করে আমি ভেবেছিলাম পুরোটা ভিডিও করবো, কারণ ভীষণ সুন্দর দেখতে লাগছিলো লাইট জ্বালানোর পরে, কিন্তু ওই যে আমি হেঁটে হেঁটে যাবো আমার একদম ভালো লাগছিল না। তো রুমের মধ্যে এসে আমি অ্যানিভার্সারি সেলিব্রেট গেছিলাম, কারণ সারাদিন সকালবেলা উঠেছিলাম একদম ঘুম থেকে। তো আমার হাজব্যান্ড অনেক ডেকে তুললো আমাকে। দেন আমি উঠে গেছি, উঠে গিয়েই দেখো রেডি হয়ে গেছে, কিচ্ছু সাজেনি, শুধু আমি আমার গাউনটা পরেছি। এই গাউনটা আমার খুব পছন্দের, অনেক দিন আগে কিনেছিলাম, কোন ইভেন্টে পরবো বুঝতে পারছিলাম না, পরে নিয়েছিলাম। অ্যান্ড দেন এই পরের দিন মর্নিংয়ে, এবার তোমরা বলবে দিদি কোথায়, তোমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশনের ভিডিও কোথায় গেল? তো অ্যানিভার্সারি সেলিব্রেট আমরা আগে বাড়িতেও 2বার করেছিলাম, ওখানে গিয়ে বিশেষ করে সারাদিন ঘোরার পর একদম এনার্জি পাচ্ছিলাম না, তো তাই জন্য কেক ফেক কাটারের ভিডিও করিনি, কয়েকটা ফটো শ্যুট করেছিলাম, সেটা আমি আপলোড করে দেবো, তোমাদের দেখে নেবে তোমরা। অ্যান্ড আরেকটা দুঃখের বিষয় হচ্ছে, এদেরকে যেভাবে সাজাতে বলেছিলাম তারা সাজিয়ে উঠতে পারেনি, বলেছিল যে 9টা 9:30 বাজবে রাত্রিবেলা। তো আমার এতক্ষণ এনার্জি ছিল না, আমি বলেছিলাম দরকার নেই আর সাজানোর,
আমরা জাস্ট কেকটাই কাটিং করব। তো ওই জন্য সেভাবে অনেক ভিডিও করা হয়নি। আর মর্নিংয়ে একদম ভিউজটা এরকম ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে সকালবেলা আমি ভেবেছিলাম যে এই সাইডটা আমার এক্সপ্লোর করা হয়নি হেঁটে, তো আমি বললাম আমার হাজব্যান্ডকে চলো একটু ঘুরে আসি। তো আমার হাজব্যান্ড আমার সাথে যাচ্ছিলো, আমি এই জায়গাটা দেখছিলাম, মানে একদম ওই দিকে দেখতে পাচ্ছ একটা জলের মতো জায়গা রয়েছে, ওই লেকটা পর্যন্ত যে রুম রয়েছে, দোলনা রয়েছে এখানে। আর এখানে বোট দেখতে পাচ্ছি, যে সাইডগুলো রয়েছে সমস্তগুলো কিন্তু রুম রয়েছে, কত বড় এলাকা জুড়ে বুঝতেই পারছো। অ্যান্ড দেন তারপরে আমরা একটু ব্রেকফাস্ট করতে এসেছিলাম। ব্রেকফাস্টটা আমাদের কমপ্লিমেন্টারি ছিল, চাউমিন ছিল, ডিম সিদ্ধ ছিল, মিষ্টি ছিল, অ্যান্ড আলু পরাটা ছিল। আর একটা হচ্ছে বাফেট ছিল, বাফেটটা অনেক ভিড় ছিল, তাই জন্য আমরা প্লেট নিয়ে খাবার নিয়ে চলে এসে সাইডে দাঁড়িয়ে খাচ্ছিলাম। অ্যান্ড এই যে লাস্ট ওয়ান, যেটা হচ্ছে মানে মেরিন ড্রাইভের যে রাস্তাটা, যেটা পুরো কানেক্ট করে শঙ্করপুর, মোহনা, দীঘা, আমরা এই রাস্তা ধরে বরাবর আসছিলাম, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। আর রাস্তাটা এত ভালো করে দিয়েছে, তোমরা রিসেন্টলি যারা গেছো তারা জানো, আর যারা যাওনি তারা প্লিজ ঘুরে এসো। তোমাদের দীঘা যেতে গেলে আর জার্নি করে অ্যাটলিস্ট যেতে হবে না। দেন তারপরে শঙ্করপুরে ঢুকে বিচে যাইনি, আমরা ভাবলাম যে একটু বাইরে কিছু খাই, তাই পেয়ারা মাখা, কদবেল মাখা, কামরাঙা মাখা এসব বিক্রি হচ্ছিলো। তো আমরা নিয়ে নিয়েছিলাম পেয়ারা মাখা আর কদবেল মাখা, যদিও মাখাটা খুবই বাজে হয়েছিল, নিয়ে আমরা বেকার ফেলেই দিয়েছিলাম। 2 প্লেট পেয়ারা মাখা আর 1 প্লেট কদবেল মাখা নিয়েছিলাম, দুটোই আমরা ফেলে দিয়েছিলাম একটুখানি খাবার পর। তো তারপর চলে গেছিলাম দীঘা, এটা ওল্ড দীঘার যে মার্কেটটা, ফিশ মার্কেটটা এখানে। তো এখানে গাড়ি পার্কিংয়ের কোনো জায়গা পাচ্ছিলাম না, গাড়িটা অনেক দূরে পার্কিং করে এসে আমরা এই ফিশের মার্কেটটাতে ঢুকেছিলাম। এখানে বিশেষ করে মাছ, মানে সি সাইডে মাছ আমরা অনেকেই ভাবে সস্তা, কিন্তু আমার পুরো থিঙ্কিংটা ভুল ছিল। এখানে মাছ কিন্তু বেশ এক্সপেন্সিভ ছিল, বাট মাছগুলো দেখে আমার মন ভরে যাচ্ছিলো। যেরকম বড় বড় সাইজের গলদা চিংড়ি বলো, বিভিন্ন চিংড়ির ভ্যারিয়েশন ছিল, ক্র্যাব ছিল, তারপরে হচ্ছে গুড়জাউলি, পমফ্রেট, মানে মাছগুলো যারা ফিশ লাভার হয় না, তাদের দেখেই মন ভরে যাবে, মানে অন্য কিছুর আর দরকার নেই। তো অর্ণবদা হচ্ছে আমাদের মধ্যে সবার মধ্যে মাছ খেতে ভালোবাসে, তো সে হচ্ছে তার মাছ কিনবো বলে মনটা অনেকক্ষণ ধরেই টানছিল। মোহনাতে বেচারা যাবে করছিল, কিন্তু যেতে পারেনি, তাই জন্য হচ্ছে আমরা গেছিলাম এই ফিশ মার্কেটটাতে। তাই এই মাছটা হচ্ছে ছিল, সরি আমি ভুলে যাচ্ছি, হচ্ছে এটা ভোলা ভেটকি মাছ ছিল। তো এই মাছটা আমরা দুটো কিনেছিলাম, মানে অর্ণবদাই কিনেছিল দুটো মাছ। তো এটার দাম প্রায় মোটামুটি ঠিকঠাক বলছিল, তাই জন্য আমরা নিয়েছিলাম। আর এখানে সবথেকে একটা জিনিস দেখলাম, তুমি মাছ হচ্ছে কেনার পরে ওরা হচ্ছে ছাড়িয়ে দেওয়ার জন্য আলাদা একটা চার্জ করে, মানে টাকা ছাড়িয়ে পিস করে কেটে দেবে, যে তারপর তোমাকে যে কেটে দিয়ে তুমি যেটা আনবে, যে বক্সটারও আলাদা চার্জ করে। মানে ধরো ছোট ছোট সোলার বক্সগুলোর দাম, খুব ছোটোটার দাম হলে 250 টাকা, একটু বড় হলে তার থেকে 350 টাকা, মানে এগুলো কিন্তু ওদের কমপ্লিমেন্টারি দেওয়া। আই থিঙ্ক উচিত, মাছটার এতটা দাম নিচ্ছে, সবাই জানে মানে ট্যুরিস্টরা গেছে মানে কিনেই নিয়ে আসবে, তো এখানে এগুলো একটু দাম কনসিডার করা আই থিঙ্ক উচিত। এছাড়া এরা ভালো প্যাকেজিং সব ভালোই ছিল। তো আমরা মাছ টাছ কেনা হয়ে গেছে, দেখতে পাচ্ছ একদম একটা বক্স কিনে নিয়েছি। তো কিনে নিয়ে এবার যাবো হচ্ছে গাড়ির দিকে। তো তারপরে হচ্ছে অর্ণবদা দেখতেই পাচ্ছ মাছের বক্সটা নিয়ে নিয়েছে। অ্যান্ড দেন এখানে মার্কেটটা হচ্ছে ছোটোখাটো একটা সবজি মার্কেটও রয়েছে, এই যে মার্কেটটা এরকম টাইপের দেখতে ছিল। ফিশ মার্কেটটা খুব বড় না, বাট মাছের ভ্যারিয়েশন কিন্তু ভালোই ছিল। মোহনার মতো, তো মোহনাতে তো অ্যাকচুয়ালি মাছ ওঠে, মোহনা থেকেই মাছগুলো আসে। এবার গাড়িটা বললাম যে আমাদের দূরে পার্কিং করা ছিল, তাই জন্য আমরা এই গাড়িটাতে চড়বো বলে, এক্সপ্লোর করবো বলে উঠে পড়েছিলাম ভ্যান গাড়িতে। কি ভাল লাগে না, সেই ছোট্টবেলায় মনে হয় ফিরে যাই, বিভিন্ন টাইপের ভ্যান গাড়ি আমরা চেপেছি স্কুলের গাড়ি হিসাবে। তো যাই হোক, এটা একটা ফান ছিল, খুব ভালো লেগেছে। তারপরে আমরা মানে মাছটা গাড়ির ডিকিতে তুলে দিয়েছিলাম। তুলে দেওয়ার পর এখানে একটা ফিশের হচ্ছে মানে অ্যাকোরিয়াম, মানে ফিশের বিভিন্ন টাইপ অফ ফিশের হচ্ছে একটা মিউজিয়াম রয়েছে। তো মিউজিয়ামটাতে কোনোদিনও যায়নি, আমরা ভাবলাম আমাদের হাতে একটু সময় আছে তো যাই, দেন দেখি। তো এখানে বিভিন্ন টাইপের ফিশের হিস্ট্রি ছিল, বিভিন্ন টাইপের কী ফিশ হয় সেগুলো মানে দেখলাম। তো দেখার পরে হচ্ছে এখানে একটা দাদা কুলফি বিক্রি করছিল, কুলফিটা বিভিন্ন ফ্লেভার্ডওয়ালা, মানে ড্রাই ফ্রুটস দিয়ে, চকলেট সিরাপ দিয়ে, বা কোনোটা অরেঞ্জ সিরাপ দিয়ে, কোনোটা পাইনঅ্যাপেল সিরাপ দিয়ে বিক্রি হচ্ছিল। তো দেখে টেস্টি মনে হচ্ছিলো, আমরা ভাবলাম না একটু ট্রাই করি। বাট বিশ্বাস করো, এটা ভীষণ বাজে খেতে ছিল, মানে কুলফি ভীষণ বাজে, মানে বাজে এক্সপিরিয়েন্স। বাট ঠিক আছে, মাঝে মধ্যে বাজে জিনিস খেতেও ভালোই লাগে, মজা করে। অ্যান্ড দেন তারপরে আমরা লাঞ্চ করেছিলাম কাঁথি বা কন্টাইয়ের এদিকে একটা রেস্টুরেন্টে, মানে একদম রাস্তার উপরে ছিল, বাট খাবারটা ভীষণ ভালো ছিল। তো আমাদের জার্নি এই পর্যন্তই ছিল আজকে, মানে আমাদের এই তাজপুর জার্নিটা। তো রাস্তায় দেখো সূর্য অস্ত যাচ্ছে, আমরাও বাড়ি ফিরছি। তো 1 ডে ট্যুর কেমন লাগলো, আমরা কীরকম এনজয় করলাম, সব কিছু তোমাদের শেয়ার করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা
লাইক করে দিও, আর চ্যানেলে যদি প্রথমবার হয়ে দেখো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার রিকোয়েস্ট রইল। আর এই যে দেখতেই পাচ্ছ আমাদের সেরে পাঞ্জাব, এখানে এত ভিড় ছিল, ভেবেছিলাম চা খাবো, বাট আমরা একটা রাস্তার অন্য দোকান থেকে চা খেয়েই বাড়ি চলে এসেছি। টাটা বাই বাই, ততক্ষণ সবাই খুব ভালো থেকো।